ইরান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতার প্রয়াস আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে। অনেকে বলছেন পাকিস্তানের এই ভূমিকা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে একথাও উঠেছে মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রশ্নে পাকিস্তানের ভূমিকা আরও শক্তিশালী হলো। এই বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধের উত্তাপে পাকিস্তান যে মধ্যস্থতার চেষ্টা করেছে এবং করছে, তা থেকে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মর্যাদা সত্যিই বেড়েছে? আর সেই সঙ্গে মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রশ্নে ইসলামাবাদ কি নতুন করে শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছে? দেখুন, এই প্রশ্নের উত্তর এক কথায় হ্যাঁ বা না বলা যায় না। কারণ একদিকে পাকিস্তান এমন এক কূটনৈতিক জায়গা দখল করেছে যেখানে ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই অন্তত কথা বলার জন্য ইসলামাবাদকে বেছে নিয়েছে। অন্যদিকে এই পুরো প্রক্রিয়া এখনো ভঙ্গুর, অসম্পূর্ণ, বহু পক্ষ নির্ভর এবং কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই এটিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের চূড়ান্ত প্রমাণ বলা যাবে না। প্রথমে ঘটনাগুলো সাজিয়ে নেওয়া যাক। মার্চের শেষ দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রকাশ্যে বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ইনডাইরেক্ট টক্স বা পরোক্ষ যোগাযোগে বার্তাবাহক হিসেবে কাজ করছে এবং যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব পাঠিয়েছে যা ইরান বিবেচনা করছে। তারপরে ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে এবং শেষে 5 দফা প্রস্তাবও দিয়েছে। এরপর 8ই এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরান ইসলামাবাদের শান্তি আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসাও করেছেন। এরপর 11 থেকে 12 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুখোমুখি আলোচনা শুরু হয়, যেখানে পাকিস্তান শুধু বৈঠকের ভেন্যু দেয়নি, বরং দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে আলোচনার একটা পরিবেশ তৈরির চেষ্টাও করেছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী 24 ঘন্টারও বেশি সময় ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কনস্ট্রাকটিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে, যদিও কোনো পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো যায়নি। এবং তারপরে সেটা সেই শান্তি যুদ্ধবিরতির যে শান্তি চুক্তি প্রস্তাব, সেটা সমঝোতা সেটা হয়নি এবং ভেঙে যায়। 16 এপ্রিল আল জাজিরার রিপোর্টে পাকিস্তানের কর্মকর্তারা বলেন, প্রথম দফার আলোচনায় নাইদার এ ব্রেক থ্রু নর এ ব্রেকডাউন, অর্থাৎ যেমন কিছু প্রাপ্তিও হয়নি তেমনি ভেঙেও যায়নি, এমন ব্যাপার হয়েছে। বড় অগ্রগতি নেই, কিন্তু আলোচনার স্তরটা আছে। একই রিপোর্টে বলা হয়, যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায় 8ই এপ্রিল কার্যকর হয়েছিল, এপ্রিলের 8 তারিখে, কিন্তু সেটি 22শে এপ্রিলের দিকে গিয়ে চাপের মুখে পড়ে আর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও পুরোপুরি উঠে যায়নি। এখানেই পাকিস্তানের মর্যাদা বৃদ্ধির প্রথম যুক্তিটি পাওয়া যায়। কারণ কোনো রাষ্ট্রের মর্যাদা শুধু তার অর্থনীতি বা সামরিক শক্তিতে নয়, বরং সংকট মুহূর্তে তার ভূমিকা কতটা গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হতে পারছে তার উপরেও নির্ভর করে। এই দিক থেকে পাকিস্তান অন্তত সাময়িকভাবে একটি ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি বা বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। রয়টার্সের বর্ণনায় 1 বছর আগেও যে পাকিস্তানকে কূটনৈতিকভাবে অস্বস্তিকর বা বিচ্ছিন্ন অংশীদার হিসেবে দেখা হতো, সেই পাকিস্তানি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হঠাৎ করে
মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। CGTN এর বিশ্লেষণ আরও এক ধাপ এগিয়ে বলেছে, এই মধ্যস্থতা পাকিস্তানের জন্য শুধু তাৎক্ষণিক কূটনৈতিক সুযোগ তৈরি করেছে তাই নয়, বরং এটি তার সারা বিশ্বে তার অবস্থানকে উন্নত করেছে, তার আঞ্চলিক প্রভাব বাড়ানো এবং আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের একটা বড় সুযোগ এনে দিয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো, পাকিস্তান একা একা যে এই জায়গায় এসেছে তা নয়, তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করেছে যাতে যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে একসঙ্গে একযোগে কথা বলা যায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের কাজের সম্পর্ক আছে, তেহরানের সঙ্গে সীমান্ত নিরাপত্তাগত বাস্তবতা আছে, আবার উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গেও তার গভীর কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আছে। এই যে ব্যালেন্সড অ্যাক্সেস পাকিস্তানকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ করেছে। এখন প্রশ্ন হলো, এই সাফল্য কি মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিকে, পাকিস্তান বলে যে তারা মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবি আছে, তাদের কারণ, একটা বড় কারণ তাদের কাছে যে তারা বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেই হিসেবে সামরিক দিক দিয়ে তারা যথেষ্ট শক্তিশালী, এবং তারা বলে মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবি তাদের, সেই দাবিকে কি শক্তিশালী করছে পাকিস্তানের এই ভূমিকা ইরান যুদ্ধে? আংশিকভাবে বলতেই হয় হ্যাঁ, তার ভূমিকা শক্তিশালী করছে। কারণ মার্চের 29 তারিখে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশরকে নিয়ে পাকিস্তানের নেতৃত্বে যে 4 দেশীয় কূটনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি হয়, সেখানে আল জাজিরা পাকিস্তানকে কি মিডিয়েটর হিসেবে বর্ণনা করেছে, অর্থাৎ প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করেছে। 17 এপ্রিল আনাতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে আবারও পাকিস্তান, তুরস্ক, মিশর, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে বৈঠক করেছেন, এবং অ্যাক্সিওস মিডিয়া তারাও বলে যে পাকিস্তান এই প্রক্রিয়ায় নেতৃত্বের ভূমিকা নিয়েছে। সৌদি আরবও পাকিস্তানের এই ভূমিকাকে প্রকাশ্যে গুরুত্ব দিয়েছে। 14 এপ্রিল আরব নিউজ জানায়, জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও শেহবাজ শরীফের বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান মধ্যস্থতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রধান আলোচ্য ছিল, এবং সেখানে পাকিস্তানের মিডিয়েশন এফার্টস বা মিটমাটকারী ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। অর্থাৎ আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর একটি যে সৌদি আরব পাকিস্তানের ভূমিকা অস্বীকার তো করেইনি, বরং তার প্রশংসা করেছে এবং সেটা নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় করেছে। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে। মুসলিম বিশ্বের নেতৃত্ব বলতে আমরা যদি একক, আনকোয়েশ্চেন্ড বা সর্বসম্মত নেতৃত্ব বুঝি, তাহলে পাকিস্তান এখনও সেই জায়গায় পৌঁছয়নি। কারণ একই প্রক্রিয়ায় সৌদি আরব, তুরস্ক, মিশর তারাও সক্রিয়, এবং এই কূটনীতি বহুপক্ষীয় ছিল, একক পাকিস্তান নির্ভর ছিল না। সৌদি আরব, তুরস্ক, মিশর এরা সবাই ইসলাম বিশ্বের নেতৃত্ব নেয়ার জন্য পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতাও করছে। আরেকটি বড় সীমাবদ্ধতা হলো, পাকিস্তানের নিজের ভূ রাজনৈতিক ভারসাম্য খুবই জটিল। 14 এপ্রিলের এক বিশ্লেষণে আল জাজিরা দেখায়, একদিকে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইরান মধ্যস্থতায় ভূমিকা নিচ্ছে, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে তাদের প্রতিরক্ষা প্রতিশ্রুতি আছে। ফলে ইসলামাবাদের ব্যালেন্সিং অ্যাক্ট ইরানের কাছে সহজ নাও মনে হতে পারে, অন্যদের কাছেও তাই। একই আলোচনায় বিশ্লেষকরা বলেন, পাকিস্তান তেহরানের কাছে গ্রহণযোগ্য আংশিক
এই কারণে যে পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি নেই এবং ইসরায়েলের সঙ্গেও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এর মানে এই নয় যে পাকিস্তান পুরোপুরি নিরপেক্ষ। উল্টো কিছু পর্যবেক্ষক বলছেন পাকিস্তানের এই মধ্যস্থতা নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি ছিল সেলফ প্রিজার্ভেশন বা নিজেদের কৌশলগত আত্মরক্ষার চেষ্টা। ভারতের আইডিএসের একটি বিশ্লেষণে বলা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নতুন আঞ্চলিক নেতৃত্ব হিসেবে না দেখে জিওপলিটিক্যাল সার্ভাইভাল থ্রু ডিপ্লোম্যাটিক ইউনিটি হিসেবে দেখা বেশি বাস্তবসম্মত। মানে ইসলামাবাদ বুঝেছে যদি যুদ্ধ বাড়ে তবে তার সীমান্ত, তার আভ্যন্তরীণ সাম্প্রদায়িক স্থিতি, শিয়া সুন্নি ঝগড়া, জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় সম্পর্ক সব কিছু বড় চাপে পড়বে, যার লক্ষণ দেখা গিয়েছে। দেশীয় বাস্তবতায় পাকিস্তানের সীমা দেখিয়ে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেন্ট্রাল মিডিয়েটর হয়ে উঠছে, তখন একই সঙ্গে দেশটির নেতৃত্বকে অভ্যন্তরীণ ক্ষোভও সামাল দিতে হচ্ছে, বিশেষ করে শিয়া আবেগ ও ইরান সংক্রান্ত প্রতিক্রিয়ার কারণে। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা বাড়লেও ঘরের ভেতরে চাপ সমানভাবে বেড়েছে। এখন আসা যাক মুসলিম বিশ্বের নেতৃত্বের মূল প্রশ্নে। পাকিস্তান অবশ্যই দীর্ঘদিন ধরে নিজেকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে তুলে ধরে এসেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা তাদের সংবিধান ও পররাষ্ট্রনীতির মৌলিক অংশ। ওআইসিতে পাকিস্তান সক্রিয়, নানা প্রস্তাবও তোলে এবং নিজেদের প্যান ইসলামিক কমিটমেন্টের কথাও জোর দিয়ে বলে। কিন্তু বাস্তবতা হলো মুসলিম বিশ্বের নেতৃত্ব আজ একা কোনো দেশের হাতে নেই, অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় আছে। ওআইসির কার্যকারিতা নিয়ে বিভিন্ন সমালোচনায় বলা হয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নির্ভরতা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং কাঠামোগত অদক্ষতার কারণে একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব আজ অবধি তৈরি হয়নি। তাই একটি সফল বা আংশিক সফল মধ্যস্থতা পাকিস্তানের ভাবমূর্তি কিছুটা বাড়াতে পারে, কিন্তু সেটা এক লাফে মুসলিম বিশ্বের আনকোয়েশ্চেন্ড লিডার মানে অপ্রতিদ্বন্দ্বী নেতা বানিয়ে দেয় না। তাহলে সবচেয়ে সঠিক ভাষায় কি বলা যায়? আমার বিশ্লেষণে পাকিস্তানের মর্যাদা বেড়েছে তিনটি কারণে। প্রথমত, তারা যুদ্ধরত দুই প্রতিপক্ষের সঙ্গে কাজ করার মতো একটি কার্যকর কূটনৈতিক চ্যানেল তৈরি করে দিতে পেরেছে। দ্বিতীয়ত, তারা চার দেশীয় মুসলিম কূটনৈতিক ফরম্যাটে কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে। তৃতীয়ত, সৌদি আরব সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিগুলো তাদের পাকিস্তানের এই ভূমিকা প্রকাশ্যে স্বীকার করেছে। কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রশ্নে রায় হবে আরও সতর্ক। পাকিস্তানের দাবি এখন আগের চেয়ে জোরালো অবশ্যই, কারণ তারা শুধু বক্তৃতা দেয়নি, বাস্তব কূটনৈতিক উদ্যোগও দেখিয়েছে যুদ্ধ থামানোর জন্য। তবে এই দাবি এখনো স্বীকৃত নেতৃত্ব নয়, বরং দাবিদারদের তালিকায় নতুন করে সামনে উঠে এলো পাকিস্তান, এটা বলাই বেশি সঠিক। কারণ সৌদি আরবের যে ধর্মীয়, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ওজন আছে, তুরস্কের যে আঞ্চলিক সক্রিয়তা এবং মুসলিম বিশ্বের বহুমুখী বিভাজন পাকিস্তানের সামনে বড় বাস্তবতা হয়ে আছে। সব মিলিয়ে বলা যায় ইরান যুদ্ধ পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব দিয়েছে, কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্বের মুকুট এখনো তাদের মাথায় ওঠেনি। ইসলামাবাদ এখন প্রমাণ করেছে যে তারা দরকার হলে সেতু বা ব্রিজ হতে পারে, কিন্তু নেতা হতে গেলে শুধু সেতু হওয়া যথেষ্ট নয়, চাই দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং ধারাবাহিক কূটনৈতিক সাফল্য এবং বৃহত্তর মুসলিম ঐকমত্য।
এই সবগুলোই লাগবে। এই কারণেই আজকের সবচেয়ে নির্ভুল রায় এটাই, পাকিস্তান তার মর্যাদা বাড়িয়েছে, তার দাবি জোরালো করেছে, কিন্তু এখনো নেতৃত্ব প্রতিষ্ঠা করেনি। আর এটাই ইরান যুদ্ধের কূটনৈতিক মানচিত্রে পাকিস্তানের সবচেয়ে বড় অর্জন, আবার সবচেয়ে বড় সীমাবদ্ধতা। এখানেই রাখছি, ধন্যবাদ।